প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন মেট্রো সেম টু দ্য পয়েন্ট। আর আমি সঙ্গে রয়েছি সোমা ইসলাম। আপনারা জানেন যে মেট্রো সেম টু দ্য পয়েন্টে আমরা রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং বিষয়কে প্রাধান্য দিয়েই আলোচনা করে থাকি। আর আজ আমরা রাজনীতির বাইরে গিয়ে একটা বিশেষ ঘটনাকে প্রাধান্য দিয়ে মেট্রো সেম টু দ্য পয়েন্টে আলোচনা করব। আর আজকে আমাদের এই আলোচনার সাথে যুক্ত হয়েছেন যে দুজন অতিথি, আমরা তাদের সাথে শুরুতেই পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার। আমাদের সঙ্গে আজকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম যাকে, তিনি হচ্ছেন আমাদের সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের মারুফা আক্তার পপি। তার আরও একটি পরিচয় আছে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মেট্রো সেম টু দ্য পয়েন্টে আজকে হাজির হবার জন্য। প্রথমেই ডাক্তার ইমরান এইচ সরকার, আমরা আপনার কাছে যেটি জানতে চাই, 6 বছর আগে গণজাগরণের ডাক দিয়েছিলেন আপনারা, পুরো বাংলাদেশ দেখেছে, সারা বিশ্ব দেখেছে, 6 বছর পালন করেছেন। গতকালকে আপনারা 6 বছর পূর্ণ হয়েছে গণজাগরণ মঞ্চের। যে আন্দোলন এবং যে উদ্দেশ্য নিয়ে শাহবাগ গঠন হয়েছিল, যদি আজকের এই 6 বছর পর আমরা জানতে চাই, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? কতখানি সফল হয়েছে শাহবাগের গণজাগরণ? ধন্যবাদ। প্রথমেই আমি গণজাগরণ আন্দোলনে সম্পৃক্ত সারা দেশের যারা আছেন, গণজাগরণ মঞ্চের কর্মী কিংবা সাধারণ মানুষ যারা এই আন্দোলনে বিভিন্নভাবে সম্পৃক্ত হয়েছেন, প্রত্যেকেই অভিনন্দন জানাই যে আমরা 6 বছর অতিবাহিত করলাম, 7ম বছরে পদার্পণ করলাম। এবং একই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা এই আন্দোলনে সম্পৃক্ত হবার কারণে বিভিন্ন সময়ে টার্গেটেড হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন প্রত্যেকে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। তো এই আন্দোলন মূলত আপনি জানেন যে এমন একটা সময় শুরু হয়েছিল 2013 সালের 5 ফেব্রুয়ারি, যখন আমাদের মুক্তিযুদ্ধের শত্রু, আমাদের দেশবিরোধীরা পুরো বাংলাদেশকে আবার নতুন করে তাদের কালো নিঃশ্বাসের ছোবলে ফেলে পুরো বাংলাদেশকে তারা দখল করে নিচ্ছিল। বাংলাদেশের আপনি জানেন যে আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা যে 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং যুদ্ধাপরাধী চক্র, তাদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বাংলাদেশকে একটা ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক একটা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার যে স্বপ্ন, সেটি থেকেও কিন্তু এই আন্দোলনটি শুরু হয়েছে। 6 বছর আগে আপনারা যে একটা ব্লগে একটা লেখার মধ্য দিয়ে আপনারা যে আন্দোলনের ডাক দিলেন, অর্থাৎ কাদের মোল্লার ফাঁসির যে যাবজ্জীবন রায় হয়েছিল, সেখান থেকে আপনারা সেই রায়কে প্রত্যাখ্যান করে দাঁড়ালেন। কিন্তু যে কারণে দাঁড়িয়েছিলেন, আমি পুরো খুব ছোট ছোট অ্যান্সারগুলোই চাইবো যে সেখানে কি আপনারা সফল ছিলেন কিনা। হ্যাঁ, আমি সেটাই বলছি যে সেই জায়গা থেকে যে যদি আমরা বলি যে আমাদের 6 দফা দাবি এবং যুদ্ধাপরাধের বিচার, কাদের মোল্লার রায়, সেখান থেকে আমরা কিন্তু অনেকখানি সফল হয়েছি। কেননা আপনি জানেন যে বিচারে, অর্থাৎ 73-এর যে আইন, সেই আইনে যেখানে ভিকটিমদের আপিল করবার বিধান ছিল না, আইন সংশোধন করে সেই আপিল করবার সুযোগ তৈরি হয়েছিল বলেই যুদ্ধাপরাধী কাদের মোল্লার কিন্তু সর্বোচ্চ দণ্ড, তার যে প্রাপ্য শাস্তি, সেটি কিন্তু হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় অন্যান্য যুদ্ধাপরাধী, যে প্রধান যুদ্ধাপরাধী, তাদেরও বিচারিক রায় কার্যকর হয়েছে। সুতরাং সেদিক থেকে আমি মনে করি যে গণজাগরণ মঞ্চ পুরোপুরি সফল হয়েছে। আবার একই সাথে আপনি জানেন যে 6 দফা দাবির আমাদের আরও অনেকগুলো দাবি ছিল। আমরা সেই কিছু দাবি আপনাদের এখনো বাস্তবায়ন হয়নি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আর পরে আসবো। আমি যারা মারুফা আপনার কাছে যেতে চাই, 6 বছর আগের গণজাগরণ মঞ্চের যে আন্দোলন, গণমানুষের যে আন্দোলন, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? গণজাগরণ মঞ্চ যেভাবে শুরু হয়েছিল, এইটা ওই সময় এই মঞ্চ, গণজাগরণ মঞ্চ মেনলি বাংলাদেশের সর্বস্তরের, সকল পেশা, সকল সর্বস্তরের মানুষের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। কারণ বাংলাদেশের মানুষ চেয়েছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হোক। এই দাবিটার প্রতি বাংলাদেশের সকল বাঙালি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল ছাত্র জনতা, পেশাজীবী, সবার একটা দাবি ছিল। এবং এটা হয়েছে অনেকটা, বলতে গেলেন যে সেই সময় যে সরকার ছিলেন, বিশেষ করে আমাদের যে সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আন্তরিক ইচ্ছাটাও একটা বিষয় ছিল। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারটা শুরু করেছেন আওয়ামী লীগ সরকার, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। হ্যাঁ, আমি আপনার কাছে আসবো। ইমরান এই সরকার, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি, শাহবাগ গণমানুষের একটি আন্দোলন ছিল যেখানে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। বিএনপি আসেনি, জামাত আসেনি, সেখানে কিন্তু রাজনৈতিকভাবে। কিন্তু আমাদের যেটা 6 বছর পর যেটা প্রশ্ন, সেই 6 বছর আগে 16 কোটির যে প্রাণের জায়গা ছিল শাহবাগ, সেটি সফল হবার পরও
কেন বিতর্কিত হলো, কেন গণজাগরণ মঞ্চে আপনি ফেইলার হলেন, এত গণমানুষের যে আন্দোলনটি সেইটা কেন বিভিন্ন খাতে প্রতিহত হয়ে গেল? এটা আপনি জানেন যে এটা একটা দাবিতে শুধু এই আন্দোলন না, এটা একটা জাগরণ ছিল এবং মানুষের মানসপটে একটা ইতিবাচক পরিবর্তন করবার জন্যই কিন্তু এই জাগরণ শুরু হয়েছিল। এটা শুধুমাত্র এমন না যে একটা দাবি, এই দাবিটা পূরণ হলো আমি চলে গেলাম। একদিকে যেমন যুদ্ধাপরাধীর বিচার হয়েছে কয়েকজন যুদ্ধাপরাধীর, আর এরপরেও আপনি জানেন যে বিভিন্ন সময়ে আমাদের হোঁচট খেতে হয়েছে, আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও একটা আস্থার সংকট ছিল। কেননা এই যে বিচারিক কার্যক্রম 8 সালে শুরু হলো, তারপরে এসেও কিন্তু 13 সালে আবারও কিন্তু মানুষকে রাস্তায় নেমে আসতে হলো, যখন প্রত্যাশিত বিচার হলো না, যখন প্রশ্ন উঠলো যে যুদ্ধাপরাধীদের সাথে আবার কোনো আপোষ হচ্ছে কিনা, সেটা যুদ্ধাপরাধীদের চাপে হোক বা তাদের লবিস থেকে শুরু করে তাদের নানামুখী যে ভায়োলেন্ট কার্যক্রম, যে সহিংসতা, তার ভয়ে হোক। তো এই কারণে কিন্তু মানুষের প্রহরীর মতো রাজপথে পাহারা দিতে হলো যে কোনোভাবেই এই বিচার কার্যক্রম যাতে বন্ধ না হয়, কোনোভাবেই যেন এই জামাত সহ এই অপশক্তি আবারও যেন রাষ্ট্র, বিচার ব্যবস্থা, সরকারকে ভুল কাজে বাধ্য করতে না পারে, এই বিচার বন্ধ করতে কিংবা সামগ্রিক যে কার্যক্রম, নানা আশঙ্কা থেকে দীর্ঘমেয়াদী করেছেন। এই কারণেই আমাদেরকে রাস্তায় কিন্তু প্রহরীর মতো থাকতে হয়েছে। মারুফ আক্তার, আপনার কাছে যেটা জানতে চাই যে গণজাগরণ মঞ্চে যে 6টি বছর পালন করলো, তারপরে আমরা দেখেছি এটি একটি ইতিহাস। সেইখানে গণজাগরণের যে দাবিটি ছিল সেটা লক্ষ্যে অর্জন করবার পরও তাদের ভুলগুলো কি কি ছিল? আমার যে জিনিসটা মনে হয় যে আপনি যে জিনিসটা বলেন যে আন্দোলনের দীর্ঘসূত্রিতা একটা বিষয় ছিল, যে মানুষের কিন্তু মেইন চাহিদাটা ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার হোক। যখন কাদের মোল্লা সহ যুদ্ধাপরাধীর বিভিন্ন বিচারটা যখন পেয়ে গেল মানুষের, তখন কিন্তু ধরেন যে ও যে জিনিসটা বলছে যে আস্থা বা সংকট, এটা কিন্তু তখন আর কোনোভাবেই বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকার বিষয় না। মানুষ যখন তার প্রধান প্রাপ্তিটা হয়ে গেল, তখন মানুষও ধরেন যে এইখানে যারা আসছে সবাই তো সবারই কিছু, যে ছাত্র আসছে যে সে তখন আসছে, কিন্তু যখন দেখছে যে তার ডিমান্ড ফুলফিল হয়ে গেছে সে তখন পড়ার টেবিলে চলে গেছে। হ্যাঁ, যে কৃষক আসছে তখন সে মাঠে চলে গেছে, এরকম পেশাজীবীরা যার ইসে চলে গেছে। মেইন ডিমান্ডটা যখন ফুলফিল হয়ে গেছে তখন আর মানুষের এটার দিকে ততটা আগ্রহ ছিল না। কিন্তু ওনাদের বা গণজাগরণ মঞ্চের এটা একটা আমাদের একটা নেচার, আমরা বসতে চাই, আমাদের বসতে দিলে শুইতে চাই, শুইতে দিলে খাইতে চাই। তার এই দীর্ঘসূত্রিতার আন্দোলন থেকে কি ইমরান এই সরকারের নেতা হওয়ার লোভ জন্মেছিল? না, আপনি জানেন যে আমরা গণজাগরণ মঞ্চে তো এমন একটা আন্দোলন, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে কারোর নেতা হবার কোনো বিষয় নাই। কিন্তু এখনও দেখেন যে গণজাগরণ মঞ্চে 6 বছর, তারপরেও কিন্তু আমি কোনো গণজাগরণ মঞ্চের নেতা নই, আমি গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে আছি। বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে যে কমিটি করা, বিভিন্ন নেতা হওয়া, কিন্তু আমরা ওই ফরম্যাটেই কিন্তু যাইনি যে প্রত্যেকেই এখানে আমরা কর্মী হিসেবেই এই আন্দোলন সম্পৃক্ত থাকবো, সেটাই আমরা থেকেছি। আমরা গণজাগরণ মঞ্চে নানা কথা শুনেছি, এবার আমরা একটু চোখ ফিরাবো নতুন সরকার, নতুনভাবে ভোটের মাধ্যমে আবার এই সরকার নির্বাচিত হয়েছে। আমরা সেই কারণে কিন্তু অনুষ্ঠানের নাম রেখেছি গণজাগরণ ও সাম্প্রতিক বাংলাদেশ। এবারের সরকার কিন্তু বলছে দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স, এবং আমরা বিভিন্ন সেক্টরগুলোতে দেখছি দুর্নীতির বিরুদ্ধে অনেক কাজ শুরু হয়ে গেছে। তা আপনি আসলে সাধারণ মানুষ, যদি নেতার জায়গা বাদ দিই, সাধারণ মানুষ হিসাবে আপনি নিজে কি চাইছেন, আপনার সরকার কি করবে? না, অবশ্যই আমি তো সবার আগে একজন সচেতন নাগরিক, তারপর আমার দলীয় পরিচয়। আমি একজন আওয়ামী লীগের সমর্থক বা কর্মী হিসেবে নয়, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি চাবো যে আমার দেশটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত হোক। এটা হলো আমার, শুধু এটা আমার না, আমাদের যে প্রজন্ম, হ্যাঁ, এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এটা চাওয়া যে দেশটা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটা সুন্দর স্বপ্নের, নতুনদের ভাষাযোগ্য সোনার বাংলাতে রূপান্তরিত হোক। দলের জায়গাটায়, শুধু দলীয় সভানেত্রী বা দলীয় সরকারের জায়গাটায় না থেকে দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার। প্রিয় দর্শক, আলোচনা চলছিল, এখন নিয়ে নিচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পরই। প্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম মেট্রো সেম টু দ্য পয়েন্ট বিজ্ঞাপন বিরতির পর। আলোচনা শুনছিলাম, কথা বলছিলেন মারুফ আক্তার। আপনি বলছিলেন যে এবারে নির্বাচনের যেটা মূল স্পিরিট, যেটা ছিল মুক্তিযুদ্ধের পক্ষের। না, ওইটা না, আমি বলছিলাম যে দেশরত্ন শেখ হাসিনা চায় একটা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে, এবং নতুন সরকার
মানে ক্ষমতায় আসার সাথে সাথে, শপথ নেওয়ার সাথে সাথে উনি ওইভাবে কাজ শুরু করেছেন। ইমরান এই সরকার, আপনি আপনার কুড়িগ্রাম 4 আসন থেকে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। আপনি কি আমাদের সাথে একসুরে কথা বলবেন যে সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, এবং আমরা যে ইতিমধ্যে দেখেছি যে কোচিং সেন্টারগুলো বন্ধ, এবং পরিবহন সেক্টর খাতে জনগণের যে জনসেবামূলক খাতগুলো আছে সেটুকুকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন। তা আপনি সরকারের কাছে কি চাইছেন, যে আপনার দৃষ্টিতে এখন কোনগুলো মনে হচ্ছে এই কাজগুলো সরকারের করা উচিত? না, এই জায়গাতে আমি চাইবো যে এগুলো যেন কথার কথাই শুধু না হয়, এগুলো যেন সত্যিকারের যারা বড় বড় দুর্নীতিবাজ, একদম ছোট চুনোপুটিদের না ধরে বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিশেষ করে সুশাসন প্রতিষ্ঠা করা, সেটা নিশ্চিত করতে হবে। এবং আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় আরেকটি আকাঙ্ক্ষা হচ্ছে যে আপনি জানেন যে বৈষম্য মুক্ত বাংলাদেশ, একটা বৈষম্য কমানোর চেষ্টা করা। আমরা দেখছি যে সরকারের পরিসংখ্যানই আছে যে আমাদের অতি ধনীদের সংখ্যা বাংলাদেশে কিন্তু খুব দ্রুত বেড়ে যাচ্ছে, আবার একই সাথে অতি গরিব মানুষের সংখ্যাও বাড়ছে। এই বৈষম্য কমানোর চেষ্টা আমার মনে হয় যে সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এবং একই সাথে এই যে সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের কাছে জবাবদিহিতার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই বিষয়গুলো দেখা, এবং মানুষের মত প্রকাশের স্বাধীনতায় যে সব কালো আইন বাধা, আপনি জানেন যে 57 ধারা থেকে শুরু বিভিন্ন ধরনের কালো আইন করা হয়েছে যেগুলো মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য বাধা, সেটা নিশ্চিত করা, এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ যাতে যারা সরকারের সমালোচনা করতে চায়, প্রতিবাদ করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়, তাদেরও কথা বলবার অধিকার যেন থাকে, সেটাও আমার মনে হয় যে দেখা দরকার, সরকারের সেটা নিশ্চিত করা দরকার। মারুফ আক্তার, আপনি যেমনটা বলছিলেন যে সেই গণজাগরণ মঞ্চ যখন উত্থান হয়েছিল তখন গণজাগরণ তরুণ প্রজন্মের মধ্যে যে বীজটা বপন করে দিয়েছিল, তার সুফলটাও সরকার সাথে নিয়ে চলছে। এই নির্বাচনও তার একটা ভালো প্রভাব পড়েছে। তো গণজাগরণ মঞ্চের কে আপনারা সাথে নিয়ে কোনো কাজ করার পরিকল্পনা করছেন, যে তারা যেহেতু একটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল, এত বড় আন্দোলন চালিয়েছে, তো আপনারা কি মনে করছেন তাদের কোনো সহযোগিতা আপনারা নেবেন, কিংবা তারা দিতে চাইলে করবেন, সাথে নিয়ে চলবেন? বাংলাদেশের মানুষ যে হারে মুক্তিযুদ্ধের মানে যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিল, পরবর্তীতে ওনারা সংযুক্ত করলেন। যেমন একটা পয়েন্ট আমার মনে আছে যে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে এই টাইপের বোধহয়, মানে যে মানে ইসের ওই এই টাইপের কোনো দাবি কি ছিল? আমাদের ছিল না এটা। আচ্ছা, ধরেন যে এইরকম, যে আপনাদের দাবি কি ছিল? আমাদের 6 দফা দাবি, জামায়াত নিষিদ্ধ, যুদ্ধাপরাধের বিচার, আইনের সংশোধন করা, এবং যুদ্ধাপরাধীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আচ্ছা, যুদ্ধাপরাধীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধরেন যে ওই মুহূর্তে ইচ্ছে করলে, এটা কিন্তু মানে এটা একটা বাস্তব ধর্মী যুদ্ধাপরাধীদের একটা প্রতিষ্ঠানে মানুষ কিন্তু ধরেন যে পেটের দায়ে অনেক জায়গায় অনেক কাজকর্ম করে। ইভেন মানে ধরেন যে বাংলাদেশের মানুষ সামাজিকভাবে অসামাজিক কিছু কাজকর্মও আমাদের মায়েরা বোনরা করে জাস্ট পেটের দায়ে। কাজেই অনেকেই ধরেন যে একটা প্রতিষ্ঠানের সাথে অনেকেই মানে অনেকের মানে সংসার, অনেকের ভাত কাপড়ের বিষয়টা জড়িত। কারণ এইটা ইচ্ছে করলেই কিন্তু এটা একদিনে শেষ করা যাবে না। এইরকম কিছু অবাস্তব, মানে এইরকম ধরেন যে কিছু মানে অবাস্তব বিষয় আশয় তাদের ওই আন্দোলনে যে এরকম ছিল, এইবার নির্বাচনেও তাদের কিছু বিষয় ছিল। আর গণজাগরণ মঞ্চ, আমি যে জিনিসটা বললাম, গণজাগরণ মঞ্চ কিন্তু আলাদা কোনো প্ল্যাটফর্ম ছিল না। গণজাগরণ মঞ্চটা একটা ছিল সামগ্রিক প্ল্যাটফর্ম। এইখানে বাংলাদেশ আওয়ামী লীগের যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ এসেছে, তারপরে বাম সংগঠনগুলির নেতা কর্মী এসেছে। যে লোকটা কোনো রাজনৈতিক সংগঠন করে না মুক্তিযুদ্ধের পক্ষে, সেই লোকটাও কিন্তু গণজাগরণ মঞ্চে গিয়েছে। কিন্তু ভোটের ক্ষেত্রে যে লোকটা আওয়ামী লীগ করে, সে কিন্তু গণজাগরণ মঞ্চে বা ইমরান এই সরকারকে ভোট দিবে না। এটা কিন্তু আমাদের দেশের বাস্তবতা। আর পাশাপাশি যে সাধারণ লোক, সে দেখবে যে কাকে ভোট দিলে আমার ভোটটা কাজে লাগবে, কে আমার জন্য কাজ করবে। কাজেই এইখানে কিন্তু মানে ভোটের ক্ষেত্রে ইমরান সরকার ব্যক্তি কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা ছিল আওয়ামী লীগের ব্যক্তির চাইতে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের পক্ষের প্রশ্নে তরুণদের কাছে ইমরান এই সরকারের চাইতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশরত্ন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় বিষয় ছিল। যেই কারণে ধন্যবাদ মারুফ আক্তার আপনাকে। এবং আমি একদম শেষে এসে আপনাকে একটা শেষ প্রশ্ন করবো ইমরান সরকার, সেটি হচ্ছে যে আপনি তো গণজাগরণ মঞ্চের মুখপাত্র ছিলেন, ভবিষ্যতে আপনাকে সবাই বলছে আপনি একা হয়ে গেছেন, আর কেউ নেই, কিন্তু আপনি আবার সবাইকে নিয়ে সমবেত করে কোনো ধরনের নতুন কোনো কর্মসূচি কিংবা এই মুভমেন্টটাকে অন্য কোনো দিকে নিয়ে যেতে চান কিনা, কোনো কিছু স্বপ্ন আপনার আছে কি?
ধন্যবাদ। যারা গণজাগরণ মঞ্চে সাথে সম্পৃক্ত, গণজাগরণ মঞ্চের যে স্পিরিটটা যারা ধারণ করে, তারা কিন্তু প্রত্যেকেই স্ব জায়গা থেকে কিন্তু এই স্পিরিট এবং আমাদের দাবি এবং আমাদের যে চেতনা সেটাকে ছড়িয়ে দেওয়ার কাজ কিন্তু স্ব জায়গা থেকে প্রত্যেকেই করছে। নানানভাবে এখন কাজগুলো হচ্ছে, হয়তো এক জায়গায় সবাই শাহবাগে জড়ো হয়ে হচ্ছে না, সেটা হবার কথাও না। কোনো পৃথিবীর কোনো আন্দোলনই তো আর এমন না যে বছরের পর বছর ধরে এক জায়গায় থেকেই করতে হবে। সুতরাং আমি মনে করি শাহবাগের একসাথে থেকে যেটা করার সে কাজ তো আমরা ইতিমধ্যেই দেখিয়েছি সারা দেশে। আবারও সময়ের প্রয়োজনে যদি এমনটা হয় যে দরকার পড়ে সবাইকে একসাথে করে আমাদের সবার একসাথে দাঁড়িয়ে প্রতিবাদ করা দরকার, নিশ্চয়ই আমরা করব। এবং আমাদের সেই যোগাযোগ কিন্তু আমাদের আছে। আমি মনে করি যে সময়ের প্রয়োজনে যেমন শাহবাগ আমরা একসাথে দাঁড়িয়েছি, সকলে সকল রকম বিভেদ ভুলে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছি। সময়ের প্রয়োজনেই হয়তো আমরা আবারও ঐক্যবদ্ধভাবেই রাজপথে নেমে আমরা প্রতিবাদ করব, দাঁড়াবো। পয়েন্টে আমাদের সাথে অংশ নেবার জন্য দুজনকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আলোচনা চলছিল, শুনছিলেন, দুজনে বলছে গণজাগরণ মঞ্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের একটা ইতিহাস, এবং সেই ইতিহাসকে সামনে নিয়েই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে সাম্প্রতিক বাংলাদেশটা ভবিষ্যৎ বাংলাদেশে অনেক বেশি উন্নয়ন করবে এবং গণমানুষ সঙ্গে থাকবে। মেট্রো সেম টু দ্য পয়েন্ট দেখবার জন্য আপনাদের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি। শুভরাত্রি।